আসসালামু আলাইকুম। আজকে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি সমাধান করব। বোস-আইনস্টাইন বন্টন সূত্র প্রয়োগ করে প্ল্যাঙ্কের কৃষ্ণ বস্তুর বিকিরণ সূত্র নির্ণয় করো। তো এটা কতবার পরীক্ষায় আসছে সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আর রিসেন্ট সালগুলোতে হয়তো এসে থাকতে পারে। আই এম নট শিওর। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমাদেরকে এই প্রশ্নটা আসলে উত্তরটা বেশি বড় না। প্রথমে আমাদেরকে হচ্ছে দশা সেল নিয়ে একটু আলোচনা করতে হবে। আমরা ধরি, আগে চলো আমরা একটু ধরি যে মনে করি একটি একটি অস্বচ্ছ মনে করি একটি অস্বচ্ছ বস্তুর ভিতরে আয়তন হচ্ছে ভি, যার ভিতরে অনেকগুলো পর্যায়ভিত্তিক হার সম্পন্ন পার্থক্য অযোগ্য কণা আছে। এই কণাটার উদাহরণস্বরূপ আমরা ফোটন নিলাম, ঠিক আছে? সো পর্যায়ভিত্তিক হার সম্পন্ন, ফার্স্ট থিংস ফার্স্ট, পিরিয়ডিক প্যাটার্ন আছে এর ভিতরে, পার্থক্য করা যায় না এমন ফোটন, ঠিক আছে? সো এবার আমরা দেখব যে ফোটন কি আসলে পলিবর্জন নীতি মেনে চলে না, তাই না? সো এটা আমরা লিখে ফেলি, চলো। তো আমি লিখলাম যে ফোটন পলির বর্জন নীতি মেনে চলে না। তো এর মানে কি? কেউ যদি পলির বর্জন নীতি মেনে না চলে, সে তার মানে বোস আইনস্টাইন যেই বন্টন নীতি সেটাকে মেনে চলে, তাই না? বোস আইনস্টাইন বন্টন নীতি মেনে চলে। আমরা কিন্তু এগুলো নিয়ে আগে এলিমেন্টারি ক্লাসে আলোচনা করেছিলাম, আমাদের বেসিকগুলোতে আলোচনা করেছিলাম যে পার্থক্য অযোগ্য এমন কণা যারা পলির বর্জন নীতি মেনে চলে না, তারা হচ্ছে বোস আইনস্টাইন বন্টন সূত্র মেনে চলে। তো এই কথাটা আমি লিখে ফেলছি যে কাজেই তারা বোস কণা, তার মানে ফোটন এক ধরনের বোসন কণা বা বোস কণা, এবং বোস আইনস্টাইন বন্টন নীতি মেনে চলে। এবার আমরা ধরব যে জি অফ পি হলো সেই দশা স্থানের সেল সংখ্যা। সেখানে কি পরিমাণ সেল আছে, সেই সেল সংখ্যা হচ্ছে জি অফ পি। মানে ধরো এটা একটা দশা স্থান, জাস্ট একটা রাফ একটা ছবি আঁকতেছি। তো এখানে সেল আছে ধরো একটা, দুইটা, তিনটা, এগুলাই হচ্ছে আসলে বোঝাতে চাচ্ছি। সো এবার আমরা এখানে যে এই যে পি আমি লিখলাম না, এই পি এর পরিচয় দিই। পি হচ্ছে আসলে ভরবেগ, যেখানে যেখানে পি হচ্ছে কি, পি যেখানে পি হচ্ছে কোনো কণার ভরবেগ। সুতরাং আমরা লিখব যেখানে কোনো কণার ভরবেগ হচ্ছে পি, এবং পি প্লাস ডিপি এর মধ্যে সীমাবদ্ধ। তার মানে আমরা ভরবেগ নিয়ে কিন্তু এর আগেও আলোচনা করেছিলাম, সেই প্রমাণে তোমরা সেটাও পরীক্ষায় আসে। তার মানে এখানে বলা হচ্ছে যে এই যে কণা, এই কণার ভরবেগ হচ্ছে পি, যে কোনো কণা, এই দশা স্থানে যে কোনো কণার ভরবেগ হচ্ছে পি, এবং ধরো যে পি প্লাস ডিপি এইটুকুর মধ্যে তারা হচ্ছে লিমিটেড, সীমাবদ্ধ। তো তোমরা জানো আমরা এই টাইপের একটা প্রমাণ করেছিলাম যে সেক্ষেত্রে আমরা যদি এই যে সেল সংখ্যা, এটা তো সেল সংখ্যা না, এই সেল সংখ্যা যদি আমরা বের করতে চাই, সেল সংখ্যা হচ্ছে, এর সাথে আমরা যদি ডিপিকে গুণ করি, সেটা হবে এই পুরো দশা স্থান, সেটা যে আয়তন, সেটা হচ্ছে ডিএক্স, ডিওয়াই, ডিজেড, ডিপিএক্স, ডিপিওয়াই, ডিপিজেড। এই টোটাল এখানে 6টা ইন্টিগ্রেশন হবে, 6টা। তাহলে আমরা কিন্তু বেসিকের ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। হয়তো তখন মনে হয়েছিল যে কেন এত আলোচনা করতেছে, এগুলো দশা স্থান নিয়ে এত কেন কথা বলতেছে। আজকে হয়তো তোমার কাছে কিছুটা হলেও এটা বোধগম্য হবে যে কেন আমরা অত কথা বলেছিলাম। সো আমরা 6টা ইন্টিগ্রাল সাইন দিয়ে দিছি। এগুলো নিয়ে কিন্তু তোমাদের সাথে আগেও আলোচনা হয়েছিল যে একটা দশা স্থানের কেন এই 6টা ইন্টিগ্রাল হয়, কারণ দশা স্থান নিজেই আসলে তোমার 6 ডাইমেনশনাল একটা ব্যাপার। সো যাই হোক, এগুলো আমি বিশ্বাস করি যে তুমি দশা স্থান নিয়ে আগে পড়াশোনা করছো, তখন এখানে আর সমস্যার কথা না। তো সেক্ষেত্রে এটাকে ভাগ করতে হবে এইচ কিউব দিয়ে, তাই না? এইচ কিউব দিয়ে, এইচ কিউব হচ্ছে এখানে তোমার, এইচ হচ্ছে এখানে প্ল্যাঙ্কের ধ্রুবক, তাই না? সো এখন এটা হচ্ছে কি, এই জিবি কিন্তু আগে পরিচয় দেওয়া হয়েছে, এটা হচ্ছে সেল সংখ্যা। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এই এইচ কিউব, যেটা আচ্ছা সেল সংখ্যা যদি তুমি বের করতে চাও, সেটাকে যে দশা স্থানের
একটা সেলের যেই আয়তন সেটাকে তুমি এটা হচ্ছে একটা সেলের আয়তন, এটা হচ্ছে পুরাটার আয়তন, পুরা দশা স্থানের আয়তন। আমি আবার বলি, তাহলে তুমি আবার হয়তো বুঝতে পারবা। যখন এই জিনিসটাকে তুমি এক্স ওয়াই জেড পি এক্স পি ওয়াই পি জেড এর সাপেক্ষে 6 বার ইন্টিগ্রেশন করে পুরো দশা স্থানের আয়তন পাবা। সেটাকে আচ্ছা তুমি চিন্তা করো যে পুরা দশা স্থানের আয়তন তুমি বের করতেছো, পুরা দশা স্থানের আয়তন। দশা স্থানকে ইংলিশে আমরা বলি ফেজ স্পেস। এটা হচ্ছে পুরা দশা স্থানের আয়তন, ঠিক আছে, ডিভাইডেড বাই একটি সেলের আয়তন। দশা স্থান কী নিয়ে তৈরি? শুরুতে একটা ছবি এঁকে দেখাইছিলাম না, অসংখ্য সেল নিয়ে তৈরি। তাহলে চিন্তা করো পুরা দশা স্থানের আয়তন, নিচে থাকবে হচ্ছে প্রতিটি সেলের আয়তন। এটাই তো হচ্ছে সেল সংখ্যা, এটাই তো হচ্ছে সেল সংখ্যা। সো সেল সংখ্যা, পুরা দশা স্থানের আয়তন, প্রতিটি সেলের আয়তন এইচ কিউব। হোপফুলি দ্যাট মেক্স সেন্স। আর বাই দ্য ওয়ে এটা সেন্স না তৈরি করার কিছু নেই, আমরা অলরেডি এটা নিয়ে আলোচনা করেছিলাম অন্যান্য, ঠিক আছে, আমার দশা স্থান যে চ্যাপ্টার আছে সেখানে তুমি চেক করে দেখো। এটা তো আমরা অলরেডি 5th চ্যাপ্টারের মতো এখানে পড়তেছি। দশা স্থানের যেটা আমরা আলোচনা করেছিলাম, দশা স্থান যে চ্যাপ্টারটা আছে ওখানে ভিডিও আপলোড করা আছে তোমাদের পেইড কোর্সে। সো এখন আমরা এখানে একটু পরিচয় দিয়ে দিই যে এখানে তোমার এই এইচ কিউব হচ্ছে, এটি হলো প্রতিটি সেলের আয়তনের সমান, প্রতিটি সেলের আয়তনের সমান, বুঝতে পেরেছো? আর এটা তো পরিচয় দিলামই, এটা হচ্ছে পুরো দশা স্থানের আয়তন। তুমি চাইলে ওটা লিখে রাখতে পারো, ওটা তোমার চয়েস। ওকে, এখন আমরা জানি সাধারণ স্থানে গ্যাস দ্বারা দখলকৃত আয়তন যদি ভি হয়। এই সাধারণ স্থান বলতে কি বোঝায়? তোমাদেরকে দশা স্থানে পড়াইছিলাম যে টোটাল 6টা ডাইমেনশন, একটা হচ্ছে এক্স, একটা ওয়াই, একটা হচ্ছে জেড এক্সিস, একটা হচ্ছে পি এক্স পি ওয়াই পি জেড। এগুলো হচ্ছে তোমার সাধারণ স্থান। আর এগুলো হচ্ছে তোমার মোমেন্টাম স্থান বা ভরবেগ রিলেটেড কোঅর্ডিনেট এগুলো। আর এগুলো হচ্ছে তোমার স্থানাঙ্ক রিলেটেড কোঅর্ডিনেট। আসলে তো সবটাই স্থানাঙ্ক, কিন্তু এটা হচ্ছে আমরা ইংলিশে বলি স্পেশাল, আর এটা হচ্ছে মোমেন্টাম কোঅর্ডিনেটস। এগুলো হচ্ছে স্পেশাল কোঅর্ডিনেটস। সো এটাকে আমরা বলি পজিশন স্পেস, এটাকে বলি মোমেন্টাম স্পেস। তোমার মনে থাকার কথা। সো এটা হচ্ছে পজিশন স্পেসের আমরা আয়তন নিয়ে কথা বলতেছি, পজিশন স্পেসের আয়তন, ঠিক আছে। সাধারণ স্পেস বলতে আমরা পজিশন স্পেসকে এখানে বোঝানোর চেষ্টা করছি। সো আশা করি বুঝতে পারতেছি সাধারণ স্পেস বলতে এখানে আমি কী বোঝাতে চাচ্ছি, ঠিক আছে। তো যেটা পজিশন স্পেস বা সাধারণ স্পেস, আচ্ছা আমি একটা কাজ করি, এই জিনিসটাকে আমার উচিত এই জিনিসটাকে আমরা একটু লিখে দেওয়া তোমাদেরকে উচিত এইভাবে, যে সাধারণ স্পেস মানে কি? সাধারণ স্পেস মানে হচ্ছে তোমার পজিশন স্পেস, সাধারণ স্থান মানে পজিশন স্পেস। তাহলে তুমি ওই আমি যে বেসিকের ভিডিওগুলো আলোচনা করেছি সেটার সাথে রিলেট করতে পারবা, ঠিক আছে। এই শব্দটা একেবারে অদ্ভুত মনে হবে না সেই ক্ষেত্রে। তো এই আয়তন যদি তুমি এখানে লেখো তাহলে এটা হবে তোমার 1টা 2টা 3টা ইন্টিগ্রেশন এখানে হবে। 1টা 2টা 3টা ইন্টিগ্রেশন সাইনটা খুবই উদ্ভুকের মতো হয়েছে মাঝখানেরটা। তো এখানে আমরা এই যে এই তিনটাকে ইন্টিগ্রেশন করব, কারণ এই তিনটা হচ্ছে তোমার পজিশন স্পেসের সাথে রিলেটেড, আর পরের তিনটা হচ্ছে মোমেন্টাম স্পেসের সাথে রিলেটেড, রাইট। সো আমরা লিখবো এখানে ডিএক্স ডিওয়াই ডিজেড, এবং এটা ইকুয়াল টু পাবো আমরা হচ্ছে ভলিউম, এই যে আমরা আগেই ধরে নিয়েছিলাম সেই ভলিউমটা হচ্ছে ভি। কারণ এটা তো জানো তোমরা যে তিনটা পজিশন স্পেস এক্স ওয়াই জেড, এটা যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে তুমি ভলিউমই পাবা, ঠিক আছে। এই রিলেটেড কিন্তু কথাবার্তা প্রমাণ এগুলো কিন্তু আমি অলরেডি আলোচনা করেছিলাম, তোমাকে বারবার বলতেছি। সেগুলো যদি তুমি না বুঝে থাকো এখান থেকে, ওইটা অবশ্যই তোমার দেখা উচিত ছিল বা দেখে নিবা। এবার দেখো তোমার আবার ভরবেগ স্থান মানে কি ইংলিশে বলা হয়
ভরবেগ স্থান মানে হচ্ছে ইংলিশে বলা হয় আমরা মোমেন্টাম স্পেস। মোমেন্টাম স্পেসে কেয়াস দ্বারা দখলকৃত আয়তন সেটা কত হবে? তো সেক্ষেত্রে তুমি ডিপিএক্স, ডিপিওয়াই, যেহেতু মোমেন্টাম স্পেস, ডিপিজেড, এই তিনটাকে তুমি ইন্টিগ্রেশন করবা, ঠিক আছে? এই তিনটাকে তুমি ইন্টিগ্রেশন করবা। সো আমরা একটু ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিই, 3 বার ইন্টিগ্রেশন, ট্রিপল ইন্টিগ্রাল। তো এই মোমেন্টাম স্পেসের যে আয়তন, এই আয়তন আমরা অলরেডি বের করেছিলাম তোমার অন্য একটা ভিডিওতে। এই প্রমাণটাও কিন্তু পরীক্ষায় আসে, এই যে এইমাত্র আমি যেটা লিখলাম। সো এটা তুমি ওখানে পড়েছো, এইটুকু বিশ্বাস রেখে আমরা এগিয়ে যাচ্ছি। এখন দেখো তুমি লেটস সে এটাকে ইকুয়েশন নাম্বার 1 বললা, এটাকে ইকুয়েশন নাম্বার 1 বললা। সো আমি লিখি যে এটা ইকুয়েশন নাম্বার 1। তো আমরা যেই শুরু যে ইকুয়েশনটা, এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন ধরলাম, আমরা এটাকে 2 নাম্বার ধরছি, আর পজিশন স্পেসেরটা আর মোমেন্টাম স্পেসকে আমরা 3 নাম্বার ইকুয়েশন ধরছি। এখন দেখো 1 নাম্বার সমীকরণে তোমার 6টা ইন্টিগ্রেশন, 3টার রেজাল্ট হচ্ছে আমরা পাইছি এখানে ভি, আর বাকি 3টার রেজাল্ট আমরা পাইছি সেটা হচ্ছে 4 পাই পি স্কোয়ার ডিপি। যেখানে পি হচ্ছে মোমেন্টাম বোঝায়, ঠিক আছে, ভরবেগ বোঝায়। তো এই যে রেজাল্ট, এই দুইটা রেজাল্ট আমরা এই ছয়টা এই জায়গায় বসায় দিব, ঠিক আছে? নিচের যেটা আছে ওটা থাকবে। তাহলে 1 নম্বর সমীকরণে আমরা বসায় দিব। এখানে লেখো 1 নং সমীকরণ থেকে 1 নং, এখন 1 নং সমীকরণে 2 এবং 3 বসিয়ে, তাহলে 1 নংয়ের বাম পাশটা ছিল তোমার কি? বাম পাশটা ছিল এটা, আর ডান পাশে ছিল তোমার এই পুরো ঘটনাটা। তাহলে 6টা ইন্টিগ্রেশন তো আমরা ইউজ করেই ফেলবো, মানে যেমন 3টার জন্য এটা পাবো, 3টার জন্য এটা পাবো। সো আমাদের রেজাল্ট হবে তোমার এখানে 4 পাই পি স্কোয়ার, আচ্ছা পি স্কোয়ারটা পরে লিখি, 4 পাই ভি পি স্কোয়ার ডিপি ডিভাইডেড বাই, যে এখান থেকে লিখছি 4 পাই ভি দেন পি স্কোয়ার ডিপি লিখছি, ডিভাইডেড বাই নিচে আছে কি এইচ কিউব, তাই না? নিচে আছে এইচ কিউব, সো ডিভাইডেড বাই এইচ কিউব। এই জিপি এর হচ্ছে মান হবে দ্বিগুণ, কারণ হচ্ছে একটি কম্পাঙ্ক সম্পন্ন একটি ফোটনের মোট 2টা অবস্থা থাকতে পারে। সো এখানে আমি লিখছি যে কেন জিপি এর মান হচ্ছে দ্বিগুণ হবে, কারণ একই কম্পাঙ্ক সম্পন্ন একটি ফোটনের 2টি অবস্থা থাকতে পারে, ঠিক আছে? একটা নির্দিষ্ট কম্পাঙ্ক সম্পন্ন একটা ফোটনের টোটাল 2টা অবস্থা থাকতে পারে, সেজন্য এটার মানটা হবে দ্বিগুণ। তাই এই জায়গাটায় আমি 2 দিয়ে গুণ করলে এটা হবে 8। সুতরাং জি অফ পি ইন্টু ডিপি ইকুয়াল টু হবে 8 পাই ভি পি স্কোয়ার ডিপি ডিভাইডেড বাই এইচ কিউব। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 4 দিব। এর আগে আমাদের 3টে ইকুয়েশন ছিল, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 4। এখন আমরা এখান থেকে লিখতে পারি, আমরা জানি যে ডি ব্রগলি যেই তরঙ্গ সমীকরণ সেটা হচ্ছে পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা, এটা আমাদের সবার জানা আছে, রাইট? এইচ বাই ল্যামডা। তো ল্যামডা আমরা আবার জানি কি ল্যামডা ইকুয়াল টু সি বাই নিউ, তাই না? তাহলে 1 বাই ল্যামডা মানে হবে নিউ বাই সি। সুতরাং আমরা এখানে লিখতে পারি, এই ল্যামডার জায়গায় যদি আমি রিপ্লেস করি, আমি লিখতে পারি 1 বাই ল্যামডার জায়গায় লিখতে পারি নিউ বাই সি। সো এখানে একটা নিউ দিয়ে গুণ হবে, এখানে একটা সি দিয়ে গুণ হবে, ওকে? এবার আমরা বর্গ করব দুই পাশে। আমি এখানে নিব পি স্কোয়ার, আর এই দিকে আমি যদি বর্গ করি তাহলে আমরা পাবো, দাঁড়াও, এটা আমরা পাবো এখানে এইচ স্কোয়ার নিউ স্কোয়ার সি স্কোয়ার। বাই দ্য ওয়ে তুমি এগুলোর পরিচয় দিবা, ঠিক আছে? এইচের পরিচয় দিবা, এইচ তো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের পরিচয় আগেই দিয়েছ। এই নিউ হচ্ছে লাইক ফোটনের কম্পাঙ্ক, সো তুমি এখানে কম্পাঙ্ক লিখে দাও, ঠিক আছে? কম্পাঙ্ক। এখন সি এর পরিচয় কি? সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর ধ্রুতি। সো এই ব্যাপারগুলো তুমি লিখে দিবে, এটাই আমি এক্সপেক্ট করি, এটাই স্যার তোমার কাছ থেকে এক্সপেক্ট করবে আর কি। ওকে, সো এরপরে আমাদের বর্গ করা হয়ে গেছে। এবার আমরা যেটা করবো, আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে? ডিফারেন্সিয়েশন করব, অন্তরীকরণ করব।
তো অন্তরীকরণ করলে পি স্কোয়ারকে অন্তরীকরণ করলে সেটা হয়ে যাবে 2p। আমরা একটু কথাটা একটু লিখে নিই, অন্তরীকরণ করে পাই। ওকে, অন্তরীকরণ করলে তুমি পি স্কোয়ারকে আমরা জানি অন্তরীকরণ করলে হবে 2p, ঠিক যেমন এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে হয় 2x, সিমিলারলি পি স্কোয়ারকে করলে হবে 2p, আর পি এর জন্য আমরা পাবো হচ্ছে ডিপি। আর এইচ হচ্ছে একটা কনস্ট্যান্ট, সি একটা কনস্ট্যান্টে কোনো ডিফারেন্সিয়েশন হবে না, কিন্তু নিউ এটা কোনো কনস্ট্যান্ট না, কম্পাঙ্ক আলাদা আলাদা হতে পারে ফোটনের, এখানে যেহেতু অসংখ্য ফোটন আছে, সো ফোটনের কম্পাঙ্ক এটা নিউ স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে এটা হবে তোমার 2 ইন্টু নিউ, আর আবার নিউ এর ডিফারেন্সিয়েশন করলে সেটা হবে হচ্ছে ডি নিউ। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। এখন দেখো একটু দুই পাশে আমরা এই যে 2 আর 2, এই 2 দুইটা কেটে দিব, কেটে দিলে আমাদের এটা চেহারা স্রোত কেমন হয় দেখতে, আমাদের এটা চেহারা হবে দেখতে এরকম যে পি ডিপি, আর আর এটা চেহারা হবে, আচ্ছা এই পিটাকে আমি একটু সুন্দর করে লিখি, হ্যাঁ আমি যতই সুন্দর করার চেষ্টা করতেছি এটা সুন্দর হচ্ছে না, এবার ঠিক আছে। এপাশে হবে আমার এইচ স্কোয়ার নিউ ইন্টু ডি নিউ ডিভাইডেড বাই সি স্কোয়ার। এবার দেখো আমার রেস্টুরেন্স আমরা দুই পাশে পি দিয়ে গুণ করবো, হ্যাঁ আমরা বাম পাশে ডান পাশে দুই পাশে পি দিয়ে গুণ করলে আমাদের এদিকে হবে পি স্কোয়ার, এদিকে হবে হচ্ছে পি স্কোয়ার ডিপি, আর যদি আমি এই দিকে পি দিয়ে গুণ করি তাহলে এটা হবে এইচ স্কোয়ার নিউ ডি নিউ ডিভাইডেড বাই সি স্কোয়ার ইন্টু পি। দুই পাশে আমি পি দিয়ে গুণ করছি। আমরা এটা চাইলে তুমি সাইড নোটে লিখে দিতে পারো যে উভয় পক্ষে পি দিয়ে গুণ করে, উভয় পক্ষকে পি দ্বারা গুণ করে। তো এটা শানের নজরুল হচ্ছে যে পি যদি তুমি গুণ করো তাহলে তুমি এই কোয়েশনের একটা চমৎকার ফর্ম পাবা, ঠিক আছে, যেটা আমরা পরবর্তীতে ইউজ করতে পারবো। যেমন আমরা যদি এখানে দেখি বাম পাশে আমাদের যা আছে তাই, কিন্তু আমরা পি মানে কি জানি, দেখো পি মানে জানি আমরা হচ্ছে এইচ নিউ বাই সি, পি ইকুয়াল টু এইচ নিউ বাই সি। সো এখানে আমি সেই জিনিসটা লিখবো যে এইচ নিউ বাই সি, হ্যাঁ। সো আমি যদি লিখি আমাদের এখানে হবে পি এর জায়গায় আমরা কি রিপ্লেস করব, এইচ নিউ বাই সি। তাহলে ভাই এখান থেকে আমরা লিখতে পারি, দেখো এটা হচ্ছে আমি যে এখানে একটা ভুল করছি এটা একটু ঠিক করি, আমার এখানে হবে এইচ স্কোয়ার, এই যে এইচ স্কোয়ার। এখন দেখো তো ভাই এইচ স্কোয়ার আর এইচকে গুণ করা হবে হচ্ছে এইচ টু দি পাওয়ার 3, নিউ আর নিউ মিলা হবে নিউ স্কোয়ার, আর এখানে আছে একটা ডি নিউ, আর নিচে তোমার হবে সি কিউব, সি স্কোয়ার আর সি মিলে গুণ করলে হবে হচ্ছে সি কিউব। তো ভাই পি স্কোয়ার ডিপি মানে এটা, দেখো এখন এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 5 বলবো। তো এই 5 নাম্বার ইকুয়েশনকে এখন আমরা কোথায় বসাবো, দেখো আমাদের এই জায়গায় আমরা পি স্কোয়ার ডিপির জায়গায় বসাই দিব, তাহলে আমরা 4 নম্বর ইকুয়েশনে এই 5 নম্বর ইকুয়েশনটা বসিয়ে দিব, এই জায়গায় বসাই দিব, ঠিক আছে। সো চলো আমরা এই ইকুয়েশনটা একবার তুলে ফেলি, জাস্ট কপি পেস্ট যেটাকে বলে, এই ইকুয়েশনটাকে আমরা হচ্ছে কপি পেস্ট করব, করে আমরা এখানে লিখব, ওকে ঠিক এখানে লিখব, এবং আমরা আরেকটা বাক্য লিখব এখানে যে 4 নং সমীকরণ হতে 4 নং সমীকরণে 5 নং সমীকরণ ব্যবহার করে 5 নং প্রয়োগ করে, হ্যাঁ প্রয়োগ করে এই কথাটা লিখে দিবা। তো 4 নম্বর সমীকরণে এই পি স্কোয়ার ডিপি এই জিনিসটাকে আমরা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে আমরা সে জায়গায় 5 নম্বর সমীকরণের আমরা এই জিনিসটা লিখবো, এই বাম পাশটা পুরোটা তুলে নিব, এখানে কপি পেস্ট করি চলো। তো দেখো আমি কপি পেস্ট করলাম, এই পুরো জিনিসটা এই যে বসাই দিলাম। এখন দেখো এখন আমরা এটাকে একটু সিম্পলিফাই করা যায়, এইচ কিউব কাটা, হ্যাঁ তাহলে আমাদের কাছে থাকে হচ্ছে 8 পাই ভি, এখানে থাকে নিউ স্কোয়ার ডি নিউ ডিভাইডেড বাই সি কিউব। তো দেখো আমাদের বাম পাশে কিন্তু এটা পি এর ফাংশন, কিন্তু খেয়াল করো এই তোমার ডান পাশে কোনো পি কিন্তু এখন আর নাই, তাহলে কি এটা আর পি এর ফাংশন থাকলো, এটা এখন পি এর ফাংশনের জায়গায় এটা এখন হয়ে গেল নিউ এর ফাংশন, কারণ দেখো এখানে শুধুমাত্র নিউ আছে, আর বাকিগুলা তো আসলে এখানে চলক না, এগুলো ধ্রুবক, এগুলো সব হচ্ছে ধ্রুবক, হ্যাঁ শুধুমাত্র নিউটা এখানে হচ্ছে চলক। সো আমাদের এটা হচ্ছে এখন হয়ে গেল নিউ এর ফাংশন, ব্যাপারটা বুঝো।
এটা এখন নিউ এর ফাংশন হয়ে গেছে। সো নিউ এর ফাংশন, ওকে। সো সিমিলারলি আমরা আমাদের এই জায়গাটাতেও রিমুভ করে দিব, এটাও এখন যেহেতু নিউ এর ফাংশন, সো আমরা সেটাই লিখতেছি। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে এটাকে আমরা আরেকটা ইকুয়েশন বলি, লেটস সে এটা ইকুয়েশন নাম্বার 6, ওকে। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 6। সো ইকুয়েশন নাম্বার 6 দিলাম। এবার আমরা বোস আইনস্টাইন যে বন্টন নিয়ম সেখানটা থেকে আমরা পাই। তো এখন আমরা হচ্ছে বোস আইনস্টাইনের বন্টন সূত্র ব্যবহার করব। বোস আইনস্টাইনের বন্টন সূত্র হতে পাই, কি পাই, এটা তো তোমরা মুখস্থ করবা। আর বোস আইনস্টাইনের বন্টন সূত্র, এটার প্রমাণ কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো এই প্রমাণটা তোমরা ডেফিনেটলি পড়ে ফেলছো বা পড়ছো বলে আমি বিশ্বাস করি। সো বোস আইনস্টাইনের বন্টন সূত্র সেটা হচ্ছে, ধরো ni ইকুয়াল টু GI ডিভাইডেড বাই, ছিল এরকম যে e⁻α প্লাস বিটা EI, হ্যাঁ এরকম ছিল -1, কিন্তু তোমরা জানো যে এই বিটা মানে হচ্ছে 1/kT, ঠিক আছে, 1/kT। সো আমরা যদি বিটার জায়গায় রিপ্লেস করি 1/kT, আর e⁻α আলফা প্লাস বিটা EI, যে কথা, প্রথম কথা হচ্ছে ধরো এখানে আমরা রিপ্লেস করলাম বিটার জায়গায় কি রিপ্লেস করলাম 1/kT, তাহলে কেটিটা নিচে আসবে। এরপরে আমরা এক্সপোনেন্টকে আলাদা করে এভাবে লিখতে পারি, এগুলো তোমরা ছোটোবেলায় পড়ে আসছো, এগুলো ব্যাখ্যা করার কোনো অবকাশ নেই এখন আর। সো এইভাবে করে আমরা দুই পার্টে লিখতে পারি। তো চলো আমরা সেটাই করি। এখানে আমরা লিখি যে GI ডিভাইডেড বাই e⁻α ইন্টু e⁻EI ডিভাইডেড বাই KT -1। সো বিটার পরিচয়টা আমরা হচ্ছে পাশে একটু লিখে দিব যাতে তোমরা পরবর্তীতে সেটার সাথে রিলেট করতে পারো। এখানে বিটা হচ্ছে 1/KT। তো আমরা এখানের মধ্যে লিখছি যে বিভবের, দেখো বোস আইনস্টাইন বন্টন সূত্র হতে আমরা এই যে ইকুয়েশনটা পেলাম, এটা সরাসরি বন্টন সূত্র থেকে পাইছি, এটাকে আমরা 7 নম্বর ইকুয়েশন আকারে লিখছি। তো কখনো দেখো ফোটনের হচ্ছে এখানে যে এনার্জি, এটা কিন্তু হচ্ছে সংরক্ষিত থাকে, মানে এটা হচ্ছে ফিক্স থাকে, কিন্তু মোট শক্তি ফিক্সড, কিন্তু ফোটনের সংখ্যা কিন্তু ফিক্সড না, নতুন ফোটন তৈরি হয়, সেটা ধ্বংস হয়, ঠিক আছে, এটাই হচ্ছে ফোটনের বৈশিষ্ট্য। তো আমরা এখানে সেজন্যই বলতে পারি যে আমাদের ফোটনের যে সংখ্যা সেটা যদি ni হয়, তাহলে এটা যে পরিবর্তন, সেই পরিবর্তনের যে যোগফল, মানে মোট ফোটনের পরিবর্তনের যোগফল, এই জন্য সামেশন দেখাচ্ছি, এটা নট ইকুয়াল টু 0, কারণ এটা সবসময় পরিবর্তিত হচ্ছে, ঠিক আছে। সো এই জন্য আমরা এখানে মাথায় রাখবো যে এটার সাথে যদি আমরা একটা আলফা দিয়ে গুণ করি, এই আলফাকে আমরা কি বলি, এই আলফাকে বলি হয় ল্যাগ্রাঞ্জের গুণক, বা ইংলিশে আমরা বলি ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার। সো এই জিনিসটা দেখো, আলফা দিয়ে এখানে গুণ করলে এটা হচ্ছে আমাদের এই জিনিসটা আসবে 0। কীভাবে এটা 0 আসলো? এই জিনিসটা তো নন জিরো, রাইট? তার মানে নিশ্চয়ই আলফা জিরো হইলেই শুধুমাত্র এই জিনিসটা 0 পাওয়া সম্ভব। সো এই পুরো কথাটা আমি একবার লিখে ফেলি, চলো। সো পুরো কথাটা দেখো, আমি কিন্তু এখানে লিখে দিয়েছি যে কখনো ফোটনের সংখ্যা সংরক্ষিত থাকে না, অতএব নতুন ফোটন তৈরি হয়, ধ্বংস হয়, কাজেই বিভবের মোট শক্তি যদিও সংরক্ষিত থাকে, মানে মোট শক্তি সংরক্ষিত, ঠিক আছে, কিন্তু তথাপি ফোটনের সংখ্যা কিন্তু পরিবর্তিত হয়। সো এই আইডিয়া থেকে আমরা লিখতে পারি, সুতরাং তোমার ফোটনের সংখ্যার যে পরিবর্তন সেটা হচ্ছে ডেল অফ ni, এটার মোট পরিবর্তন, সেটা ইজ নট ইকুয়াল টু 0, যেহেতু আমরা বলেছি যে সংখ্যাটি পরিবর্তিত হয়। অতএব আমরা যদি ল্যাগ্রাঞ্জের মাল্টিপ্লায়ার আলফা দিয়ে গুণ করি, হ্যাঁ, অতএব ল্যাগ্রাঞ্জ গুণক দিয়ে যদি গুণ করি, অতএব আলফা এর মান হইতে হবে 0। যদি আমি এটাতে আলফা দিয়ে গুণ করি, অতএব আলফা এর মান হতে হবে 0, এটা নিয়ে তোমার অলরেডি আইডিয়া থাকার কথা। যদি আমরা তোমরা তো অলরেডি ডিস্ট্রিবিউশন পড়ে ফেলছো হোপফুলি, সেটা ম্যাক্সওয়েল, বোলসম্যান, তারপরে বোস আইনস্টাইন বা ফার্মি-ডিরাকের ডিস্ট্রিবিউশনগুলো পড়লে, ডিস্ট্রিবিউশনের মধ্যে কিন্তু এই কনসেপ্টটা কিন্তু আসলে আমরা আলোচনা করি, তাই না? এই জিনিসটা আমরা আলোচনা করে থাকি। সো ইট শুডেন্ট বি সামথিং ভেরি নিউ টু ইউ, রাইট? সো এখানে লেখো কারণ আলফা ইন্টু এই সামেশন অফ ডেল ni, এটা হচ্ছে ইকুয়াল টু 0। সো তাহলে এখন আমাদের এই যে ইকুয়েশনটা ni, এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনে
আমরা আহ, আমরা এই ইকুয়েশনে আমরা হচ্ছে তোমার জিআই যেটা আছে এই জিআই জিনিসটা হচ্ছে এখান থেকে নিব, হ্যাঁ, এখান থেকে নিয়ে এই মানটা পুরোটা এই জায়গায় বসাবো। সো এটা যদি বসাই তখন এই সমীকরণটার একটা ডিফারেন্ট একটা রূপ আসবে, সেই রূপটা আমরা এখন লিখবো। চলো, তো এই ইকুয়েশনে এখানে আছে এন আই। সো এন আই আমরা আমরা ধরো যে এখানে লিখতেছি, হ্যাঁ, সো আমরা এখানে লিখলাম এন। আচ্ছা, এটা একটা জিনিস, এটাতে আমরা ইকুয়েশন নাম্বার, এটা তো 7, সো আমরা লিখি যে 7 নঙ্গে হচ্ছে 6 নাম্বারটা বসিয়ে এভাবে লিখি। চলো, 7 নং সমীকরণে 6 নম্বর বসিয়ে এখন 7 নং সমীকরণে 6 নং প্রয়োগ করে তো 7 নং সমীকরণে আছে এন। আমরা এনআইটা না দিয়ে শুধু এন লিখলাম, এর পারপাস আছে একটু পরে বুঝবা। এটা হচ্ছে জিআই না লিখে এখান থেকে যদি তুমি জি বের করো তাহলে এই দুই পাশে কিন্তু এই দুইটা কাটা, তাহলে জি হচ্ছে তোমার হবে এই পুরা জিনিসটা। সেটা কি? সেটা হচ্ছে 8 পাই ভি, তারপরে মিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি কিউব, রাইট? 8 পাই ভি মিউ স্কোয়ার সি কিউব। চলো, 8 পাই ভি মিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি কিউব, এটা বসাইলাম। এটা হচ্ছে আমাদের জিআই এর মান। এরপরে আমাদের ভাই এই বান্দা আছে, এটারে বসাইতে হবে। সো এটা আমরা 1/, এটা দিয়ে পুরোটা লিখবো, হ্যাঁ, 1/1/1/, ই টু দি পাওয়ার আলফা আছে। আলফা মানে একটু আগে আমরা বের করলাম কত, আলফা হচ্ছে 0 এখানে, সো ই টু দি পাওয়ার 0। তারপরে ই টু দি পাওয়ার আছে ইআই, দেখো এখানে ইআই আছে, ইআই ডিভাইডেড বাই কেটি, রাইট? ইআই ডিভাইডেড বাই কেটি। সো ইআই ডিভাইডেড বাই কেটি, কেটি আমরা নিচে লিখি, সমস্যা নাই। এই ইআই এর জায়গায় লিখবো আমি এইচ নিউ ডিভাইডেড বাই -1, রাইট? তোমরা এইচ নিউ কেন? কারণ তোমরা জানো যে ফোটনের যে শক্তি সেটা হচ্ছে ইআই ইকুয়াল টু এইচ নিউ। এবার খেয়াল করো মাই স্টুডেন্টস, এখানে আমাদের আমি এটা তো নিউ এর ফাংশন হয়ে যাবে এখন, কারণ দেখো সব পাশে এখানে তোমার নিউ আছে। আর আমি দুই পাশে ডি নিউ দিয়ে গুণ করব, হ্যাঁ, আমি এ পাশেও ডি নিউ দিয়ে গুণ করি। চলো, আমি এটাকে একটু সাইডে চাপাই নিই, আমি এখানেও ডি নিউ দিয়ে গুণ করলাম। এরপরে আমরা এখানে লিখব যে একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। চলো, এখানে ই টু দি পাওয়ার 0 মানে আসলে 1, সো এটা হচ্ছে 1 আসবে ফার্স্ট অফ অল। সো আমরা এখানে লিখব 8 পাই ভি ডিভাইডেড বাই সি কিউব, হ্যাঁ, 8 পাই ভি ডিভাইডেড বাই সি কিউব লিখছি আমি। আর আমার নিউ, এখানে একটা নিউ স্কোয়ার আছে, সো নিউ স্কোয়ার আর ডি নিউ এই দুই ভাইরে আলাদা করলাম। আর আমাদের নিচে আছে ই টু দি পাওয়ার এইচ নিউ ডিভাইডেড বাই কেটি -1, ওকে? এটা হচ্ছে আমাদের কি এন নিউ ইনটু ডি নিউ। এটাকে আমরা এখন ইকুয়েশন নাম্বার, দেখো এর আগে ছিল ইকুয়েশন নাম্বার 7, সো এটাকে আমরা দিব ইকুয়েশন নাম্বার 8। সো লেটস গিভ ইট ইকুয়েশন নাম্বার 8। এতক্ষণ যা করলাম এরপরে আর অল্প একটু বাকি আছে। দেখো এখন আমাদের যেহেতু প্ল্যাঙ্কের বিকিরণ সূত্র আনতে হবে, সেজন্য আমরা সেই দিকে একটু ধাবিত হই। আমরা এখানে লিখব প্রথমেই যে এখন বর্ণালীর শক্তি ঘনত্ব সেটাকে আমরা ধরে নিচ্ছি তোমার ই নিউ ইন্টু ডি নিউ। এটাকে একটু রিরাইট করি, বর্ণালী শক্তি ঘনত্ব অর্থাৎ ই নিউ ইন্টু ডি নিউ হচ্ছে নিউ ও নিউ প্লাস ডি নিউ, এই যে কম্পাঙ্ক, একটা হচ্ছে নিউ আর একটা হচ্ছে নিউ প্লাস ডি নিউ, এই দুইটা কম্পাঙ্কের এর মধ্যে
একক আয়তনের শক্তি, একক আয়তনের শক্তি। তাহলে আমি বলি আবারও, শক্তি ঘনত্ব বলতেই বোঝায় একক আয়তনের শক্তি, ঠিক আছে? শক্তি ঘনত্ব মানে একক আয়তনের শক্তি, কিন্তু সেটা একক আয়তন কতটুকু ফ্রিকোয়েন্সির মধ্যে, নিউ থেকে নিউ প্লাস ডি নিউর এর মাঝখানে কম্পাঙ্কের যে একক আয়তনের শক্তি সেটাই। সো এখন আমরা এটা থেকে ম্যাথমেটিক্যালি যদি লিখি, অর্থাৎ আমাদের এই ই নিউ ইন্টু ডি নিউ, ই অফ নিউ ইন্টু ডি নিউ, এটা হবে আমাদের, আচ্ছা তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা জানি শক্তির সূত্র একটু আগে আমি লিখছিলাম এইচ নিউ, তাই না? ফোটনের শক্তির সূত্র এইচ নিউ। আর এখানে আমাদের বন্টন সূত্র অনুযায়ী এন সংখ্যক আছে ফোটন, সুতরাং এখানে হবে এন সংখ্যক এন নিউ ডি নিউ, এইভাবে। তাহলে এটা হচ্ছে আমাদের মোট শক্তি, তাকে আমরা ভাগ করব। মোট শক্তি বুঝলাম, কিন্তু কিসের মধ্যে মোট শক্তি? এই নিউ আর নিউ প্লাস ডি নিউ, এই যে ফ্রিকোয়েন্সি দুইটা আছে না, এই দুইটা ফ্রিকোয়েন্সির মাঝখানে মোট শক্তি, এই দুইটা ফ্রিকোয়েন্সির জন্য তোমার মোট শক্তি আর কি, ফ্রিকোয়েন্সি ব্যবধানের জন্য। তাকে তুমি ভাগ করবা আয়তন দিয়ে ভাগ করবা ভি। এই জন্য তো বলে একক আয়তনের শক্তি। তার মানে কি? এটা হচ্ছে শক্তি ঘনত্ব। শক্তি ঘনত্ব মানে হচ্ছে উপরে থাকবে মোট শক্তি, নিচে থাকবে আয়তন, বুঝতে পারছো? মোট আয়তন। ভি তো পরিচয় আবার নতুন করে দেওয়ার দরকার নেই, কারণ নিশ্চিত তোমার মনে আছে আমরা ম্যাথটা শুরু করার আগেই আয়তনকে ভি বলে নিয়েছিলাম। সো একই পরিচয় তোমার আবার আর দেওয়ার প্রয়োজন নাই। এবার আমরা হচ্ছে মান বসিয়ে দিব, এই যে এন নিউ ডি নিউ, এই জিনিসটা আমরা মান বসিয়ে দিব এখান থেকে 8 নম্বর সমীকরণ থেকে। চলো 8 নম্বর সমীকরণ থেকে এখানে মান বসাও। সো এটা হবে এইচ নিউ, দেখো যেহেতু মানটা অনেক বড়, হোয়াই ডোন্ট উই কপি পেস্ট? সো কপি পেস্ট করাই ভালো, যেহেতু এই মানটা অনেক বড়। কপি অ্যান্ড দেন পেস্ট। তো এখানে কিন্তু এটা নিচে একটা ভি ছিল, সেই ভিটা কিন্তু আমরা লিখি নাই। সো ভিটা আমরা লিখে দিলাম। আর এই পুরো এন নিউ ডি নিউ জায়গায় এই পুরো সবুজ কালার যে জিনিসটা বা টিয়া কালার যে জিনিসটা, এই পুরোটা আমরা লিখছি আর কি। সো হোপফুলি তুমি এখানে বুঝতে পারতেছো যে এখানে আমরা এখন হচ্ছে একটু কাটাছেঁড়া করতে পারি। দেখো এই ভি আর ভি কেটে দিতে পারি। তো ভি আর ভি কাটলে আমাদের এখানে থাকে কি দেখো, তো এখানে আমি প্রথমেই লিখব যে 8 পাই এইচ। দেখো এখান থেকে 8 পাই আর এখান থেকে আমি এইচ নিছি, ওকে? আর এখানে নিউ স্কোয়ার আর নিউ মিলে হয় নিউ কিউব। সো এটা হবে নিউ কিউব ইন্টু ডি নিউ। এই গেল আমাদের উপরের পার্ট। আর দেখো নিচে আছে একটা সি কিউব, এই সি কিউবটা আমরা এখানে লিখছি। আর এই পুরো বান্দাটা এটা হচ্ছে আমরা এটার নিচে লিখব। আমরা একটু সাজিয়ে লেখার চেষ্টা করতেছি আর কি, ই টু দি পাওয়ার এইচ নিউ ডিভাইডেড বাই কেটি। সো এটাকে একটু নিচে নিয়ে যায়, একটু ডিভাইডেড বাই কেটি -1। এখন দেখো এই যে ফর্মটা আমরা পাইলাম, এখানে ই কিন্তু শক্তি না, এটা কিন্তু তোমার শক্তি ঘনত্ব, বুঝতে পারছো? এখন যে ফর্মটা আমরা পাইলাম, এই ফর্মটাকে আমরা বলি প্ল্যাঙ্কের বিকিরণ সূত্র। তো আমাদের পেইড ব্যাচে তোমরা যুক্ত হতে পারো। আমাদের কোর্সগুলো যদি তোমরা করতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 0185101243 এই নাম্বারে। এছাড়াও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রতিনিয়ত আমরা কম হোক বেশি হোক আপডেট দেওয়ার চেষ্টা করি। জাতীয় বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের আমরা বিভিন্ন রকম পোস্ট করে থাকি এবং আমরা চেষ্টা করি তোমাদের প্রবলেমগুলো এমনভাবে সমাধান করতে যাতে তোমরা পরীক্ষায় ভালো মার্ক পেতে পারো এবং কনসেপ্টগুলো ক্লিয়ার হয় তোমাদের।